আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি বলেন, দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প খাত সহ সব ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ন্যায়ভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি রেল শ্রমিক সহ সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা আগামী জাতীয় বাজেটে রেল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। স্বাধীনতা গণতন্ত্র অর্থ হলো শুধু একটা ভূখণ্ডে একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত নয়। আমার রাজনীতি, আমার ট্রেড ইউনিয়ন, আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকবো। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি আজ। কবিতা, উপন্যাস, ছোট গল্প সহ সাহিত্যের প্রায় সব শাখায় তার সার্থক উপস্থিতি সমৃদ্ধ করেছে বাংলা ভাষাকে। মানচিত্র আলাদা হলেও বাংলাদেশ ও ভারতে সমানভাবে রবীন্দ্রনাথ ঠাঁই করে নিয়েছেন সাহিত্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গে। কিন্তু কি এমন শক্তি তার লেখনীতে আছে যা আজও তাকে প্রাসঙ্গিক করে রেখেছে? জয়ন্তীতে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন HM মেহেদী হাসান। মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যায় চলে। মনে রাখার আকুতি কিংবা বেঁচে থাকার সুতীব্র চাওয়া উঠে এসেছে রবীন্দ্রনাথের গানে ও কবিতায়। 1861 সালে জন্ম নেওয়া বাঙালিরই মহাপুরুষ সমৃদ্ধ করেছেন বাংলা ভাষা ও সাহিত্যকে, পেয়েছেন নোবেল পুরস্কার। 1941 সালে প্রয়াণের এত বছর পরেও বাঙালির যাপিত জীবনে কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ কিংবা রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজিকার এখন চলছে 1433 বঙ্গাব্দ। এখনও রবীন্দ্রনাথ বাঙালির হৃদয়ে সম পরিমাণ প্রাসঙ্গিক। এজন্য যখনই বাঙালির মধ্যে কোনো অশুভ শক্তি, কোনো সংকট দেখা দিয়েছে, রবীন্দ্রনাথ তাদেরকে দেশের প্রতি ভালোবাসায়, মমতায় তিনি উজ্জীবিত করেছেন। ইয়াংদের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথকে নেবার প্রবণতা রয়েছে, তারা ভালোবাসে। কারণ রবীন্দ্রনাথের মতো করে যে ওয়েস্টার্ন, ইস্টার্ন সুর এবং লোকসুর, বাউল এবং প্রাদেশিক সুরের সংমিশ্রণ, এই বিদেশি সুরের প্রচলন থেকে শুরু করে সব সুরের সমন্বয় যে গানের রয়েছে, সেটা ইয়াং জেনারেশন ভালোবাসবে। আমাদের চর্চা কোনো পিছিয়ে নেই, কিন্তু আমরা অনেক চর্চা করছি। তবে আমাদের শোনার জায়গা, চর্চা করবার ক্ষেত্রগুলো বা এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে তুলে দেবার যে প্রয়াসগুলো, সেখানটাতে আমরা তো খামতে রয়েছে। বাংলাদেশের মানুষের সাথে রবীন্দ্রনাথের রয়েছে আত্মিক সম্পর্ক। কখনো রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন প্রতিবাদের ভাষা কিংবা সাংস্কৃতিক হাতিয়ার। তবে ভারতের পশ্চিমবঙ্গের চিত্রটা কিছুটা ভিন্ন। হিন্দি ও ইংরেজির প্রভাবে এখানে তরুণদের মাঝে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে রবীন্দ্রচর্চা। তবে শান্তি ও স্বস্তির প্রয়োজনে রবীন্দ্রনাথেই ফিরতে হবে বলে মনে করেন সে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সুধীজন। রবীন্দ্রনাথ আছে বলেই মানে সংস্কৃতির জায়গা থেকে ভাষাগতভাবে আমরা পুরোপুরি দেউলে হয়ে যাব না কোনোদিনই। মানে উনি আমাদের একটা রিজার্ভ ব্যাংকের মতন রয়েছেন। বাংলা ভাষার চর্চাটাই একটা খুব সংকটের জায়গায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে উভয় ক্ষেত্রে। আমার কাছে মনে হয় এখনো খুবই প্রাসঙ্গিক। তবে শুধুমাত্র একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করলে হয় না। রবীন্দ্রনাথকে আরো গভীরভাবে অধ্যয়ন করা উচিত, যে তার সমাজ
সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু একেবারেই খুব মুক্ত চিন্তা এবং বিশ্ব মানবিক দৃষ্টিভঙ্গি। সেটা কিন্তু এখনো আছে, চিরদিনও থাকবে। যদি দূরে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব এখনও বেশ প্রবল। তর্ক বিতর্কের জাল ছিন্ন করে বাঙালির কাছে রবীন্দ্রনাথ কতদিন আরাধ্য হয়ে থাকবেন, সেই প্রশ্নটা না হয় তোলা থাক ভবিষ্যতের কাছে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দুদিনের সফরে ঢাকায় রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে এই স্মারক স্বাক্ষরিত হয়। শুক্রবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন। এর আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরের সহায়তা প্রদান করবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন সৈয়দ মহসিন রাজা নাকভি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শাপলা হত্যাকাণ্ড সহ 2024 পর্যন্ত সকল মানবতা বিরোধী অপরাধকে তামাদি হতে দেবে না সরকার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হবে অপরাধীদের। আর খেলাফত মজলিসের আমির মামুনুল হক জুলাই শহীদদের মতো যারা শাপলা হত্যাকাণ্ডের শিকার তাদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান। জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নারকীয় তাণ্ডব চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই স্মৃতিকে তুলে ধরতে শাপলার শহীদ স্মৃতিগাথা শীর্ষক মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাপলা চত্বরে নিহত শহীদদের সম্মান দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় মদদে সে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন অনুষ্ঠানে অংশ নেয়া বক্তারা। সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। কাজে এই শাপলার শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান আপনারা দেন। সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামী চেতনা, মূল্যবোধ, জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক, মুরতাদ, আগ্রাসী আধিপত্যবাদীদের দালালরা যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো। সামনে আরো কঠিন হতে যাচ্ছে। আমাদের সীমান্তে উগ্রবাদীরা আরো শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। এই লড়াইয়ের সামনে আমাদেরকে একসাথে রাজপথে সরব থাকতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে গণতন্ত্রকামী মানুষ নানা নির্যাতনের শিকার হলেও যে ঐক্য ছিল তা ধরে রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। সে অপরাধ যেই করুক না কেন, 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা গেলে সব শহীদদের প্রতি যথাযথ সম্মান দেখানো সম্ভব বলেও জানান মন্ত্রী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক। পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। দুপুরে রাজধানীর 300 ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি। তবে এখন আর সেই জটিলতা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিগত বছরগুলোতে পুলিশ সপ্তাহ পালন করতে পারেনি উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল এবং জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে সব নির্দেশনা দেয়া আছে। রোববারই চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশ ফুটবল দলের নতুন হেড কোচ। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সভাপতি বলেছেন, 15 মে হবে ফেডারেশনের সঙ্গে নতুন কোচের চুক্তি সম্পাদন। এদিকে মাঠে বসে নতুন করির খুদে খেলোয়াড়দের খেলা উপভোগ করলেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির।
হামজা চৌধুরীদের নতুন কোচ কে হচ্ছেন তার দিনক্ষণ হলো চূড়ান্ত। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে নতুনকুড়ির ঢাকা জেলার খুদে খেলোয়াড়দের খেলা দেখতে হাজির হয়েছিলেন খোদ হামজাই। সঙ্গে থাকা বাফুফে সভাপতি তাবিদ আওয়ালি জানান নতুন কোচের সবশেষ তথ্য। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। কোচ কে হবেন সেটা নিয়ে কোনো চিন্তাই নেই হামজার, বরং নতুনকুড়ির কিশোর কিশোরীদের খেলায় উপভোগ করেছেন তিনি। And inshallah, like he says, from here there's going to be many more big stars, a lot bigger than me, and a lot maybe bigger than the captain. এই খুদে খেলোয়াড়রা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এমন প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। হামজা চৌধুরীর মতো অনেক বিখ্যাত ফুটবলাররা আমাদের বাংলাদেশে জন্ম নিবে, আমাদের অনেক বিখ্যাত ক্রিকেটাররা জন্ম নিবে, আমাদের অনেক বিখ্যাত দাবাড়ু, আমাদের মার্শাল আর্টের খেলোয়াড়, সুইমার অনেকে জন্ম নিবে। চলতি মাসের শুরু থেকে ফুটবল ক্রিকেট সহ 8 ক্যাটাগরিতে 64 জেলায় চলছে নতুনকুড়ি স্পোর্টস কর্মসূচি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। দুই ওপেনারকে হারিয়ে যখন চাপে স্বাগতিকরা, সেখান থেকে 170 রানের জুটিতে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল হক। শান্ত নবম শতকের দেখা পেল, মাত্র 9 রানের জন্য 14তম শতক পাননি মোমিনুল। শান্তর ব্যাটিংই প্রথম দিনে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছে বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। নিলয় মজুমদারের রিপোর্ট। মিরপুর টেস্টের প্রথম দিনে শতকের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। এটি তার টেস্ট ক্যারিয়ার নবম শতক, অধিনায়ক হিসেবে যা পঞ্চম। উইকেটের আরেক প্রান্ত থেকে কতটুকু উপভোগ করলেন মোমিনুল এই ইনিংস তা জানিয়েছেন তিনি। আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। আপনি যদি লাস্ট আপনার যে কটা ইনিংস যদি দেখেন, শ্রীলঙ্কার সাথে, তারপরে আয়ারল্যান্ডের সাথে, তো রিসেন্ট আবার নিউজিল্যান্ডের সাথে 100 মারলো, তাও আবার প্রেশারে ছিল অনেক, ইনিংস রান না করার পরেও এটা 50 ওভার 100 মারলো, তারপরে আজকেও আবার 100 মারলো। আজকে 100 মারলো, অনেক কন্ডিশনটা ডিফিকাল্ট ছিল। তো আমার কাছে মনে হয় যে ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মের তুঙ্গে আছে। শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করছে, ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। যখন এরকম একটা উইকেটে যখন একটা ব্যাটসম্যান এসে এরকম কাউন্টার অ্যাটাক করবে, তখন আসলে বোলারদের এরকম কিছু থাকে না। তো পুরোপুরি মানে ক্রেডিটটা শান্তরে দিতে হবে আমার কাছে মনে হয়। মাত্র 9 রানের জন্য শতকের দেখা পাননি মোমিনুল হক। টানা 4 ইনিংসে তিনি অর্ধশতক স্পর্শ করে শতকের দেখা পাননি। এই নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা তা জানিয়েছেন তিনি। আমি এত বছর যেভাবে টেস্ট খেলেছি, আমার প্রতি যেভাবে আমি টেস্ট ব্যাটিংটা যেভাবে এনজয় করি, আমি এখন সত্যি কথা ব্যাটিংটা এনজয় করার চেষ্টা করি, যে খুব বেশি চিন্তা ভাবনা না করে, আর কীভাবে রান করতে না হয় এটা মোটামুটি একটু জানা আছে, তো ওইভাবে খেলার চেষ্টা করি। আমি আমার ওয়েস্ট ইন্ডিয়া থাকার চেষ্টা করি। শান্তর শতক, মোমিনুলের 91 ও মুশফিকের 48, 3 ইনিংস মিলিয়ে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। অবশ্য মোমিনুল জানিয়েছেন দ্বিতীয় দিনের সকালটা হবে বেশ গুরুত্বপূর্ণ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।